নমস্কার বন্ধু, আমি সুমন বিশ্বাস। প্রতিদিন আজও স্বপ্নিল বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত। দেখো বন্ধু, আজও আমি কিন্তু বাংলা সংস্কৃত এবং ইংরেজি গ্রন্থের সংক্ষিপ্ত আলোচনার যে ক্লাসটা শুরু করেছিলাম, আজ কিন্তু সেই ধারাটাই কিন্তু বজায় রাখবো। সেদিক থেকে আজ কিন্তু আমার দন্ত ন বর্ণ নির্মিত চতুর্থ ক্লাস, আর টোটাল কিন্তু 39 নম্বর ক্লাস। আজ বন্ধু চেষ্টা করব দন্ত ন বর্ণ নির্মিত যেসব গ্রন্থ আছে তার প্রত্যেকটা গ্রন্থ কিন্তু কমপ্লিট করে দিতে। কেননা যে এই প্রত্যেকটা গ্রন্থ এই কারণেই যে কমপ্লিট করার কথা ভাবছি বা তোমাদের বলছি, যে জনপ্রিয় যেসব গ্রন্থ আছে আশা করছি আজকে কিন্তু সেটা কমপ্লিটের পথে কিন্তু চলে কিন্তু যাবে। সেদিক থেকে আজও বন্ধু সরাসরি ক্যামেরায় না থেকে ক্যামেরার নেপথ্য থেকে কিন্তু গোটা বিষয়টাকে কিন্তু বোঝানোর চেষ্টা করব। সেদিক থেকে আজ দন্ত ন বর্ণ নির্মিত প্রথম যে গ্রন্থটা সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে ন্যাড়া। তোমরা জানো যে এই ন্যাড়া কিন্তু মানে ন্যাড়া হরিদাস টোটাল গ্রন্থটার নাম। এই যে এই ন্যাড়া হরিদাস কিন্তু একটা বাংলা উপন্যাস। এই ন্যাড়া হরিদাস গ্রন্থটা কিন্তু বঙ্গবাসী কার্যালয় থেকে প্রথম কিন্তু প্রকাশিত হয়েছিল। বিষয়টা ছিল এরকম যে আজকাল এক শ্রেণীর জুয়াচোর সাধু বৈষ্ণব সেজে নিরীহ লোকের চক্ষে ধুলি নিক্ষেপ করে আমাদের উদরপত্তি করছে, মানে নিজেদের। অর্থাৎ এক শ্রেণীর জুয়াচোর সাধু আছে যারা বৈষ্ণব সেজে সত্যি নিরীহ যেসব লোক আছে তাদের চোখে ধুলো দিয়ে, মানে টুপি বইয়ে বা ভুলভাল বুঝিয়ে, মানে তাদের কাছ থেকে বিভিন্ন জিনিস আত্মসাৎ করে নিজেদের মানে উদরপত্তি মানে খাদ্যখানার ব্যবস্থা করে নিচ্ছে। ফলে ন্যাড়া হরিদাস ওই শ্রেণীর একজন কিন্তু পাকা জুয়াচোর বৈষ্ণব, অর্থাৎ ওই জুয়াচোর বৈষ্ণবদের মধ্যে ন্যাড়া হরিদাস কিন্তু অন্যতম। সেই ন্যাড়া হরিদাসের যে ভণ্ডামির ব্যাপার, সেই ন্যাড়া হরিদাসের টোটাল সারা জীবন কী কী ভণ্ডামি করে সাধারণ মানুষকে ঠকিয়ে এসেছে, এই টোটাল এই ঠকবাজ কাহিনীর উপর কিন্তু ভিত্তি করে কিন্তু এই উপন্যাসটা কিন্তু লেখা হয়েছিল কিন্তু ন্যাড়া হরিদাস। কারণ দেখো, ন্যাড়া যারা বৈষ্ণবী সাধারণত মাথার চুল টুল অনেক ক্ষেত্রে কামাই সন্ন্যাসী যারা, সেই ক্ষেত্রে হচ্ছে ন্যাড়া। নামটা ছিল হরিদাস, তাই আমাদের গ্রন্থে নাম করা হয়েছে ন্যাড়া হরিদাস। বা আমরা এও জানি যে সাধারণত দাস শব্দটা যারা ঈশ্বরের চরণে নিজেদের সঁপে দিতে যায়, ঈশ্বরের দাস মনে করে, তারা কিন্তু দাসটা পরে নাই, তাদের টাইটেল থাকে না। তাহলে এই যে হরিদাস, তাহলে সুতরাং বোঝাই যাচ্ছে যে একজন বৈষ্ণবী সংসার থেকে, অথচ সে ভণ্ড, তারপর ভিত্তি করেই কিন্তু এটা লেখা। এরপর হচ্ছে বিখ্যাত গ্রন্থ নৈবেদ্য 1901, উৎসর্গ দেবেন্দ্রনাথ ঠাকুরকে। আমরা প্রত্যেকেই জানি কিন্তু বন্ধু, এই যে নৈবেদ্য এটা কিন্তু একটা বাংলা, তোমার যদি কবিতার ক্ষেত্রে যাও তাহলে কিন্তু একটা কবিতা গ্রন্থ, যেটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন। নৈবেদ্য কথাটার মানে কিন্তু দেবতার নিকট যে প্রসাদ বা ভোগ দেওয়া হয়, ঠিক আছে, উৎসর্গকৃত যে ভোগ তাকে বলা হচ্ছে কিন্তু নৈবেদ্য, যেটা রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন। এই নৈবেদ্য কাব্যগ্রন্থের কিন্তু কবিতাগুলো সাধারণত নামকরণ করা হয়নি, 1, 2, 3 সংখ্যায় লেখা হয়েছিল। এই নৈবেদ্য কাব্যগ্রন্থের কিছু সংখ্যক কবিতা কিন্তু পরবর্তীকালে গীতাঞ্জলি কাব্যের সন্নিবেশিত হয়ে যে ইংরেজি অনুবাদ, যেটা কিন্তু নোবেল পেয়েছিল, সেখানে কিন্তু নৈবেদ্যের কিন্তু কবিতা ছিল। আবার সেম নৈবেদ্য নামে কিন্তু একটা বাংলা গল্পগ্রন্থ কিন্তু রয়েছে। আমরা প্রত্যেকে কিন্তু বন্ধু জলধর সেনের নাম শুনেছি। সেই জলধর সেন কিন্তু এই বাংলা গল্পগ্রন্থটা কিন্তু প্রণয়ন করেছিলেন। এই নৈবেদ্য গল্পগ্রন্থে কিন্তু 5টি সুন্দর গল্প সন্নিবেশিত হয়েছে, কিন্তু জলধর সেনের নৈবেদ্য গল্পগ্রন্থ যতটা বেশি জনপ্রিয়তা পেয়েছিল, তার থেকে অনেক অনেক বেশি কিন্তু জনপ্রিয়তা লাভ করেছিল কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের নৈবেদ্য কাব্য গ্রন্থটা। তবে পরমাঝে বন্ধুদের একটা কথা বলে রাখি, যে শিক্ষাকে সকলের দুয়ারে দুয়ারে পৌঁছে দেওয়া পুণ্যের কাজ। তাই এখনও পর্যন্ত যারা তোমাদের প্রিয় স্বপ্নিল বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, তা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও সবার আগে সমস্ত ভিডিওর আপডেট পেতে। কেননা বন্ধু, তোমরা প্রত্যেকেই জানো যে আমি কথা দেই না, কথা রাখি। তাই তোমাদের যার যখন যেটা যেভাবে প্রয়োজন হয়েছে সেই প্রয়োজনের কথা মাথায় রেখে কিন্তু আমি নিত্য নতুন বিভিন্ন ধরনের ক্লাস নিয়ে কিন্তু তোমাদের দোরগোড়ায় পৌঁছে যাওয়ার চেষ্টা করি।
এরপর রয়েছে বিখ্যাত গ্রন্থ নোটার ডেম ডি প্যারিস। এই যে নোটার ডেম ডি প্যারিস, এটা কিন্তু ভিক্টর হুগো, তোমরা জানো যে ভিক্টর হুগোর বিখ্যাত কিন্তু একটা উপন্যাস। সাধারণত 1482 সালের প্যারিসকে নিয়ে এর ঘটনা গড়ে উঠেছে, অর্থাৎ প্যারিসের উপর ভিত্তি করে নোটার ডেম ডি প্যারিস লেখা হয়েছে। সাধারণত ক্লড বলছে ফ্রোল্লো, তারপর হচ্ছে এস মারেন্ডা, তারপর হচ্ছে কোয়াসি মোডো বা ফিবাস প্রভৃতির কথা কিন্তু এই উপন্যাস গ্রন্থে কিন্তু লিপিবদ্ধ কিন্তু করা হয়েছে। হ্যাঁ, এরপরে চলে যাব আমরা বিখ্যাত বাংলা সাহিত্যের একটা বিখ্যাত গ্রন্থের আলোচনায়, সেটা হচ্ছে নৌকাডুবি। তোমরা প্রত্যেকেই জানো বন্ধু যে নৌকাডুবি কিন্তু একটা বাংলা উপন্যাস, লিখেছিলেন কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর। বিষয়টা ছিল এরকম যে রমেশচন্দ্র নামে এক হিন্দু যুবক হেমনলিনী নামে একটি ব্রাহ্মণ কুমারীকে ভালোবাসত, কিন্তু রমেশের পিতা সুশীলা নামী একটি হিন্দু বালিকার সঙ্গে তার বিয়ে দেয়। বিয়ের পর রমেশ নবরা ভাটজাকে নিয়ে নৌকাযোগে বাড়ি আসছিলেন। ইতোমধ্যে পথে প্রবল ঝড় উত্থিত হয়, নৌকাখানি জলমগ্ন হয়। রমেশ ভাসতে ভাসতে এক চরের উপর ওঠে। ঝড় থামার পর তিনি দেখেন ওই চরের অপর প্রান্তে একটি নবরা বালিকা কিন্তু পড়ে আছে। রমেশ সততই তাকে নিজের বিবাহিতা পত্নী মনে করে বাড়ি নিয়ে আসেন এবং কয়েক মাস অতিবাহিত কাটানোর পরে রমেশ নিজের ভুল বুঝতে পারেন, কিন্তু একথা বালিকাকে জানতে দেন না। তিনি গোপনে গোপনে বালিকার আত্মীয় স্বজনের অনুসন্ধান করতে লাগেন। তিনি নানা কৌশলে বালিকার নিকট থেকে তার পরিচয় জানার চেষ্টাও করেন, কিন্তু এইমাত্র জানতে পারেন যে বালিকাটি ব্রাহ্মণ কন্যা এবং তার নাম কিন্তু কমলা। নিরুপায় হইয়া রমেশ কমলাকে কলকাতায় নিয়ে আসে, বোর্ডিং স্কুলে রেখে দেয়। সেখানে কমলা রমেশের পত্নী পরিচয়ই কিন্তু থাকে। তারপর রমেশ পুনর্বার সেই ব্রাহ্মকুমারী হেমনলিনীর অনুরাগ আকর্ষণের চেষ্টা করতে থাকে এবং তার মনস্কামনা সিদ্ধ হবার উপক্রম হয়ে ওঠে। কিন্তু রমেশের প্রণয়ের প্রতিদ্বন্দ্বী অক্ষয় কমলার ঠিকানা খুঁজে বের করে এবং কমলা যে রমেশের বিবাহিতা পত্নী সেটা প্রচার করে দেয়। তখন রমেশ লজ্জায় এবং ঘৃণায় তাড়াতাড়ি প্রকৃত ব্যাপার ভেঙে চুরে খুলে বলার অবসর না পেয়ে কমলাকে নিয়ে স্টিমার যোগে কলকাতা ত্যাগ করে চলে যায়। এদিকে রমেশ নিজের চরিত্র এবং কমলার ধর্ম অক্ষুণ্ণভাবে রক্ষা করার জন্য যেভাবে চলা উচিত সেভাবে চলতে থাকে। তাতে বালিকার মনে সময়ে সময়ে বিষম সন্দেহ উপস্থিত হইতে থাকে, কিন্তু সরলা বালিকা প্রকৃত ব্যাপার কিছুই কিন্তু বুঝে উঠতে পারে না। এরপর দেখা যায় যে রমেশ কমলাকে নিয়ে গাজীপুরে বাস করতে থাকে। দৈবক্রমে একদিন কমলা হঠাৎ আসল কথা জানতে পারে এবং রমেশ হেমনলিনীকে ভুলতে পারেনি। তিনি হেমনলিনীকে আদ্যন্ত সমস্ত কথা জানাবার জন্য একখানি চিঠি লেখেন, কিন্তু দৈবক্রমে চিঠিখানি ডাকে দিতে ভুলে গিয়েছিলেন। ওই পত্র কোনো ক্রমে তোমার কমলার হস্তগত হইলে পত্রপাঠে কমলার চক্ষু ফুটিল, জ্ঞানোদয় হইল। গোটা বিষয়টা কিন্তু কমলা বুঝতে পারলো যে ব্যাপারটা আসলে কী ঘটেছিল। ফলে প্রকৃত ব্যাপার জানতে পেরে তিনি লজ্জায় বলছে ম্রিয়মাণ হইলেন, মাথা নিচু হয়ে গেল। এরপর কমলা রমেশের যে এই ঘটনাটা জানার পর আশ্রয় থেকে পলায়ন করে কাশিদামে উপস্থিত হইলেন। তখন নানা ভাগ্য বিপর্যয়ের পর কমলা নিজের প্রকৃত স্বামীর পরিচয় পেলেন বা দেখা পেলেন। তার স্বামী তাকে নিষ্কলঙ্ক চরিত্রা জেনে পত্নীভাবে সাদরে কিন্তু গ্রহণ কিন্তু করেছিলেন। এই যে সাদরে গ্রহণ করা হচ্ছে আদরের সঙ্গে বর্তমান তিনি গ্রহণ কিন্তু করলেন।
দেখো বন্ধু, এই যে হেমনলিনী, একে বলা হয় কিন্তু বাংলা সাহিত্যের প্রথম শিক্ষিতা বিদুষী কিন্তু নারী। এই নৌকাডুবি উপন্যাসটা নৌকাডুবিকে কেন্দ্র করে লেখা হয়েছিল বলে এর নাম কিন্তু নৌকাডুবি। এই উপন্যাসটা কিন্তু রবীন্দ্রনাথ উৎসর্গ করেছিলেন মাইকেল মধুসূদন দত্তকে। ফলে এই যে গোটা বিষয়টা বললাম, এটাই ছিল কিন্তু রবীন্দ্রনাথের নৌকাডুবি উপন্যাসের বিষয়। নৌকাডুবাকে কেন্দ্র করে উপন্যাসটা আবর্তিত হয়েছে বলে আমাদের উপন্যাসের নামকরণ করা আছে কিন্তু নৌকাডুবি। দেখো বন্ধু, এই যে বাংলা, সংস্কৃত এবং ইংরেজি গ্রন্থের সংক্ষিপ্ত আলোচনার যে ক্লাস, সেটা দেখো যথেষ্ট গুরুত্বপূর্ণ। কেননা যে এমএসসি বা পিএসসি বা এসএসসি বা আমাদের বাংলা মিডিয়ামে 11-এ 12-এ বা তুমি যে কোনো ইউনিভার্সিটি যে কোনো কলেজে পড়ো না কেন, কলেজে কিন্তু সাহিত্যের ইতিহাস তোমাদের পাঠ্য আছে, হয় 25 নম্বর নয় 50 নম্বর। সেখানে 2 নম্বরের প্রশ্ন আসে, 5 নম্বরের প্রশ্ন আসে, 10 নম্বরের প্রশ্ন আসে। সেদিক থেকে কিন্তু এই গ্রন্থের আলোচনাটা কিন্তু বিভৎস গুরুত্বপূর্ণ একটা ক্লাস, কারণ এখান থেকে প্রশ্ন তোমাদের দেয়। অর্থাৎ এখান থেকে দিয়ে দিলে যে নৌকাডুবি উপন্যাস সম্পর্কে টিকা লেখো 5 নম্বর, ফলে গোটা বিষয়টা তোমাদের জানা হয়ে যাচ্ছে। বা নৌকাডুবি কার লেখা, নৌকাডুবি কাকে উৎসর্গ করা হয়েছিল, বা রমেশ, হেমনলিনী এরা কোন উপন্যাসের চরিত্র, এরকম দিতে পারে। বা দিতে পারে নৈবেদ্য কাব্যগ্রন্থটা আমরা সবাই তো জানি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিল, কিন্তু নৈবেদ্য নামে গল্পগ্রন্থ কে লিখেছিল, তখন তোমাকে বলতে হবে কিন্তু জলধর সেন কিন্তু নৈবেদ্য নামক গল্পগ্রন্থ লিখেছিল। ফলে এরকম কিন্তু প্রশ্ন এরকম হতেই পারে কিন্তু বন্ধু, ফলে কিন্তু খুব চাপের বিষয়। এই জন্য এই জিনিসগুলো আমাদের জানা প্রয়োজন। কিংবা তোমাদের দিয়েই দিল যে ভিক্টর হুগোর নোটার ডেম দি প্যারিস কোন ঘটনার পরিপ্রেক্ষিতে লেখা, তখন বলতে হবে যে 1882 খ্রিস্টাব্দে প্যারিসের যে ঘটনা ঘটেছিল তার পরিপ্রেক্ষিতে কিন্তু এটা লেখা। ফলে সেদিক থেকে কিন্তু বাংলা, সংস্কৃত এবং ইংরেজি গ্রন্থের আলোচনার যে ক্লাস, তার কিন্তু একটা যথেষ্ট কিন্তু গুরুত্ব রয়েছে, সেটা অস্বীকার করার কিছু নেই। তাই বন্ধুরা প্রত্যেকেই মনোযোগ সহকারে এই ক্লাসটা করবে, এই আশাটা কিন্তু আমি অবশ্যই কিন্তু রাখি। এরপরে চলে যাব বিখ্যাত গ্রন্থ ন্যায় দর্শন। দেখো বন্ধু, এই যে ন্যায় দর্শন আমি যখন তোমাদের দর্শন আলোচনা করেছিলাম, সেই দর্শন আলোচনা করতে গিয়ে আমাদের যে ষড়দর্শন, তখন ষড়দর্শনের সঙ্গে কিন্তু ন্যায় দর্শন গ্রন্থটা আলোচনা করেছিলাম। ফলে সেখানে গিয়ে ষড়দর্শনের যে ক্লাসটা আছে, সেখানে গিয়ে তোমাদের ন্যায় দর্শনটা পড়ে নেবে, তাহলে কিন্তু আমার এখান থেকে কিন্তু মানে ন্যায় দর্শনের গ্রন্থটা কিন্তু আলোচিত হয়ে যাচ্ছে, ফলে সেখানে কিন্তু সুবিধা হবে। দেখো বন্ধু, এই যে প্রত্যেকটা যদি একবার করে জানা থাকে সুবিধা। দেখো এই যে আলোচিত, দেখো এই আলোচিত শব্দটা আমরা অনেক কথা বলি, কতটা ঠিক ভুল জানি না। দেখো আলোচনা থেকে আলোচিত আমার মনে পড়ে গেল, তাই বলি তোমাদের। যে বন্ধু, এই যে ইতো প্রত্যয় যোগ থাকলে সাধারণত কিন্তু তখন গ্রামারে বিশেষণ পদ হয়ে যায়। তাই তোমাকে যদি বলা হয় আলোচনা কী ধরনের পদ, বিশেষ্য পদ, তাহলে আলোচিত কী ধরনের পদ, তখন সেটা হয়ে যায় কি বিশেষণ পদ, কারণ ইতো প্রত্যয় যোগ আছে। একটা সহজ নিয়ম শিখে গেলে যে ইতো প্রত্যয় যোগ থাকলে কিন্তু আমাদের বিশেষণ পদ হয়। এই মর্মে একটা কথা বলে রাখি তোমাদের, যে আমরা লিখি যে আলোচ্য তাৎপর্যবহ উক্তিটি আমরা পেয়ে থাকি। দেখো বন্ধু, এই যে আলোচ্য তাৎপর্যবহ উক্তিটি, এই কথাটা কিন্তু ভুল। তোমরা আমার যে বইটা আছে বা গ্রামার বই যেটা বের করতে চলেছি, বা আমি উচ্চ মাধ্যমিকের যে উচ্চ মাধ্যমিক বাংলা সমগ্র বইটা বের করেছি, সেখানে খেয়াল করবে আমি কিন্তু কোথাও আলোচ্য বলিনি, আলোচ্য মান। কেন আলোচ্য তাৎপর্যভক্তিতে এই আলোচ্য কথাটা মানে কিন্তু যেটা আলোচিত হবে, মানে যেটা আলোচিত এখনও হয়নি, আলোচিত হবে মানে সেটা ফিউচার টেন্স, এখন আলোচনা হয়নি। আর আমি যদি বলি আলোচ্য মান, অর্থাৎ যেটা আলোচনা হচ্ছে, তাহলে আমি তো তোমাদের যেটা আলোচনা হচ্ছে সেটাই তো তোমাদের বোঝাতে চাইছি, বা সেটাই তো বলতে চাইছি। তাই আমাদের এখানটায় উচিত যে আলোচ্য মান কথাটা ইউজ করা, কিন্তু আমরা বলি আলোচ্য মানে যেটা ভবিষ্যতে কিন্তু হবে। এই কথাটা কিন্তু আলোচ্য কথাটা কিন্তু ভুল, আমাদের হওয়া উচিত কিন্তু আলোচ্য মান। যদি বলি অমুক দিনের আলোচ্য সূচি, তাহলে ঠিক আছে, মানে 2 দিন পরে হবে, তাই আলোচ্য সূচি এটা থাকবে। কিন্তু আলোচ্য মান বললে কিন্তু আমার বর্তমানে যেটা হচ্ছে সেটা, তাই আলোচ্য বলে কিন্তু আমি ভবিষ্যতের জন্য কখনোই কিন্তু ফেলে রাখতে পারিনি। ফলে এদিক থেকে কিন্তু এই মানে যে ভুল প্রয়োগ, সেটা কিন্তু আমরা করে থাকি, এটা কিন্তু আমাদের কখনোই কিন্তু করা উচিত নয়। দেখুন, এই যে ন্যায় দর্শনের কথা বলেছিলাম, এই যে ন্যায় দর্শন কেন বললাম দর্শনে তোমরা পেয়ে যাবে, কারণ আমাদের দর্শনের ষড়দর্শনের বিভিন্ন 16টা দর্শনের উপরে পড়েছি, তার মধ্যে একটা ন্যায় একটা দর্শন, মীমাংসা একটা দর্শন, তোমরা হয়তো ভুলে গেছো কিনা জানি না। মীমাংসা দর্শন, বেদ দর্শন, বেদান্ত দর্শন, যেটা আমাদের কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস লিখেছেন, বেদান্ত দর্শন। ন্যায় দর্শন, তারপর হচ্ছে মীমাংসা দর্শন, মীমাংসা বেদব্যাসের শিষ্য জৈমিনী মীমাংসা দর্শনের রচয়িতা, যেটা কিন্তু আমরা ক্লাস 9-এর যে কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি
সৃষ্টি, সেই গ্রন্থের মধ্যে কিন্তু আমরা পেয়েছিলাম যে কলিঙ্গের সকল লোক যে সোঙরের সকল লোক যে জৈমিনী, ওই যে সোঙরের স্মরণ করে জৈমিনীকে কেন এই বজ্র নিপাতে দেবতা ছিল বলেই তাকে স্মরণ করছে, সেখানে কিন্তু ওই ন্যায় দর্শনের কথা পেয়েছিলাম। এরকম এই যে ন্যায় দর্শন, অর্থাৎ সেখানে হচ্ছে এক একটা জিনিস সম্পর্কে আমাদের বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। দেখুন তো কথায় কথায় টাইম অনেকটা পেরিয়ে গেল, গ্রন্থে আলোচনা করতে করতে সাহিত্যের মানে গ্রামারের মধ্যে কিন্তু ঢুকে গেছিলাম। তবু আশা করছি বন্ধু তোমাদের এতে উপকার হবে। যাই হোক বন্ধু, টাইমটা পেরিয়ে যাওয়ার জন্য অন্য দিন আবার অন্য গ্রন্থ সম্পর্কে আলোচনা করা হবে। আজ বন্ধু দন্তন্য বর্ণ নির্মিত 4th ক্লাস ছিল, টোটাল 39 নম্বর ক্লাস ছিল। আশা করছি বন্ধু আজও তোমাদের একটা তথ্যবহুল ক্লাস উপর দিতে পেরেছি। তারপরেও কোথাও কোনো সমস্যা থাকলে অবশ্যই বন্ধু কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবে, আমি যত সম্ভব তার উত্তর দেওয়ারও কিন্তু চেষ্টা করব। আজকের ক্লাসটা এই পর্যন্তই। নমস্কার বন্ধু।